আজ আমাদের আলোচ্য বিষয় কৃষি বনায়ন। আর এই প্রসঙ্গে বলার জন্যে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডক্টর মৃন্ময় দত্ত। ডক্টর দত্ত, স্টুডিওতে আপনাকে স্বাগত। নমস্কার। যে কথাটা বলছিলাম যে আজকে আমরা জেনে নেব আপনার কাছ থেকে যে কৃষি বনায়ন সম্পর্কে। কৃষি বনায়ন যদিও মনে হয় যে ব্যাপারটা খুব নতুন নয়, কিন্তু আমার মনে হয় কোথাও যেন একটা খামতি থেকে গেছে, সেভাবে যেন ঠিক সচেতনতা গড়ে ওঠেনি। তাই সকলের আগে আপনার কাছে জানতে চাইব, কৃষি বনায়ন বলতে আমরা ঠিক কি বুঝি? হ্যাঁ, ঠিকই বলেছেন। কৃষি বনায়ন কিন্তু খুব একটা নতুন টার্ম নয়। মানুষ বহু যুগ ধরে কৃষি বনায়ন করে চলেছেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেটা কৃষি বনায়ন কিন্তু সেইভাবে মানুষ করছে না। এটা বোঝা যাচ্ছে কৃষি বনায়ন মানে কৃষির সাথে সাথে বন তৈরি করা, এই দুটোর যে সংমিশ্রণ, এটাকেই বলে কিন্তু কৃষি বনায়ন। মানে কৃষির পাশাপাশি, শুধু কৃষির উপর নির্ভর না থেকে কৃষির পাশাপাশি বনজ সম্পদ গড়ে তুলবো, সেই দুটোর যে সংমিশ্রণ, এটাকেই আমরা কৃষি বনায়ন হিসেবে আখ্যায়িত করা হয়। বেশ, তা আমরা যে বলি যে সামাজিক বনায়ন মানে বা সামাজিক বন সৃজন, আবার কৃষি বনায়ন, তো এই যে দুটো আলাদা শব্দ হয়ে গেল, তো সেক্ষেত্রে পার্থক্যটা ঠিক কীরকম? হ্যাঁ, সামাজিক বন সৃজন যেটাকে বলা হয়ে থাকে, সেটা দেখো 1960 সাল থেকে সামাজিক বন সৃজন হয়ে চলেছে। সেখানে কিন্তু বলা হয়েছিল যে ইউক্যালিপটাস গাছ, যে ইউক্যালিপটাসের গাছ আমরা সবাই জেনে থাকি, লম্বা লম্বা গাছ হয়ে থাকে, সেই ইউক্যালিপটাস গাছ থেকে বেশিরভাগই কিন্তু ওই কাগজ তৈরি করার মেটেরিয়াল পাওয়া যায়। আচ্ছা। এবং সেটাকে নিয়ে কিন্তু সামাজিক বনায়ন গড়ে উঠেছিল সারা ভারতবর্ষে। এবং আবার এটা অনেক ক্ষেত্রে বলা হয় যে ইউক্যালিপটাস উইন্ড ভেইন, অর্থাৎ ওটা হয়, কিন্তু মেইনলি যেটা ইউক্যালিপটাস যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে পেপার এবং পাল্প ইন্ডাস্ট্রিতে। সামাজিক বনায়ন আর কৃষি বনায়নের ভিতরে মূল যে পার্থক্য, সেটা যে সামাজিক বনায়নে কিন্তু কোনো রকম দূরত্ব মেনে চলা হয় না, কারণ সামাজিক বনায়নের ভিতরে কোনো খাদ্যশস্য উৎপাদন করা হয় না। আচ্ছা। হ্যাঁ, মানে কিন্তু কৃষি বনায়নে কিন্তু একটি করে দূরত্ব মেনটেন করে হবে, মানে একটি গাছের ভিতরে আরেকটি গাছের কতটা দূরত্ব রাখা হবে, কারণ সেই গাছ থেকে যে শস্যটা আমরা উৎপন্ন করব তার ভিতরে যেন সূর্যালোক ভালো করে প্রবেশ করে। হ্যাঁ, যেমন দেখা গেছে যদি একটি গাছের সাথে একটি 5 মিটার বাই 5 মিটার রাখি, তার মানে 1 হেক্টর জমিতে 400 গাছ হতে পারে। তার বেশি যদি আমরা করি, তা সেখানে কিন্তু সূর্যালোক প্রবেশ করবে না, সেখানে কিন্তু ভালো খাদ্যশস্য উৎপাদন হবে না, যাই কিছু আমরা লাগাই না কেন। সেই জন্য সেইটি হচ্ছে তফাৎ, মানে সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নের থেকে। তো একটু যদি বলেন আমাদের, যে আমরা যদি ভারতবর্ষের নিরিখে চিন্তা করি আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে বনভূমির পরিমাণটা ঠিক কীরকম অবস্থা? বনভূমির পরিমাণটা অ্যাকচুয়ালি 33% হওয়া উচিত ছিল। বনভূমির পরিমাণ, আমাদের যে টোটাল ভৌগোলিক আয়তন রয়েছে ভারতবর্ষে, তার 33% বনভূমিতে থাকা উচিত। কারণ বনভূমির যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের জলবায়ুর সমতুল্য বজায় রাখা, এটা সবচেয়ে বড় কাজ, কিন্তু সেই লক্ষ্যে কিন্তু আমরা এখনো পৌঁছতে পারিনি। সারা ভারতবর্ষের মোট ভৌগোলিক আয়তনের মাত্র 21% বনভূমি রয়েছে। আচ্ছা। হ্যাঁ, কিছু কিছু রাজ্য আছে যেখানে বনভূমির পরিমাণ খুব কম, আরও অনেক কম। যেমন আমি বলছি পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত রাজ্যগুলি যেখানে বনভূমির পরিমাণ প্রায় 2 থেকে 3% মাত্র, সেখানে পুরোটাই কিন্তু কৃষির উপর জোর দেওয়া হয়, বনভূমির উপরে কোনো রকম জোরই দেওয়া হচ্ছে না। কিন্তু অপর দিকে বলা হয় যে পাহাড়ি অঞ্চল যেসব আছে, যেমন আমাদের পশ্চিমবাংলায় দার্জিলিং একটি পাহাড়ি অঞ্চল, সেখানে কিন্তু 2-3%, মানে 2/3 পোর্শন, কিন্তু প্রায় 60%, মানে যতটা ভৌগোলিক আয়তন থাকবে তার 60% বনভূমি থাকতে হবে, নাহলে কিন্তু জলবায়ুটাকে
বা তাপমাত্রাটাকে ঠিক মতো ধরে রাখা যাবে না। আচ্ছা। হ্যাঁ, বা বৃষ্টিপাত ঠিক মতো হবে না। কিন্তু সেই থেকে যে মাত্র 21% আমাদের বনভূমি রয়েছে। আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি, অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা ধরে নিই, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থানটা ঠিক কোন জায়গায়? হ্যাঁ, পশ্চিমবঙ্গে এখানে কিন্তু রয়েছে প্রায় 18%। মানে আমাদের যে সারা ভারতবর্ষের হিসাবে যদি 21% আমরা জানি হয়ে থাকে, তার থেকেও কিন্তু কম রয়েছে, মানে মাত্র 18% বনভূমি রয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনেকটাই আরো বন সৃজন করার সুযোগ রয়েছে এবং সুযোগ রয়েছে। হ্যাঁ, একটু যদি বলবেন আমাদের যে কৃষি বনায়নের কথা যে আমরা বলছি, তার উদ্দেশ্যটা ঠিক কিরকম? হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে, যেমন ধরুন, বিশেষত আমি পাহাড়ি অঞ্চল থেকে যদি প্রথমে বলি, যে পাহাড়ি অঞ্চলে যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ভূমিক্ষয়। হ্যাঁ, ভূমিক্ষয় হলে কি, পাহাড়ি অঞ্চলে ভীষণভাবে ভূমিক্ষয় হয়ে থাকে যখন বৃষ্টিপাত বেশি হয়। এবং এই যে মানুষের যে ভালোভাবে বেঁচে থাকার জন্যে বনভূমি সৃজন করাটা খুব দরকার। হ্যাঁ, এছাড়া একটা জমির থেকে আমরা খাদ্যশস্য পাবো, একটা জমির থেকে আমরা গরু বা ছাগলের জন্য খাবার পাবো, এবং আমাদের যে আসবাবপত্র বানানোর জন্য কাঠ পাবো। এই সমস্ত জিনিস কিন্তু এই বনভূমির থেকে আসে। সুতরাং বনভূমির পরিমাণ যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলো একেবারেই কমে যাবে এবং আস্তে আস্তে কিন্তু আমরা পাবোই না। হ্যাঁ, আজকাল সেই জন্য দেখা যাচ্ছে যে বনভূমির পরিমাণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেভাবে কাঠের আসবাবপত্রের ব্যবহার আর দেখতে পাচ্ছি না। তার জায়গায় অন্য ধরনের ফাইবার এসে গেছে, প্লাস্টিক এসে গেছে, এবং মোল্ডেড প্লাস্টিকও পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে, কারণ বনের যে কাঠটা আমাদের আসবাবপত্র বানানোর জন্য দরকার হয়, সেটা কিন্তু অনেক দাম হয়ে গেছে। যেমন সেগুন একটা বনজ সম্পদ। ঠিক, এই সেগুন কাঠ করতে গেলে কিন্তু প্রায় 30 থেকে 40 বছর লাগে। হ্যাঁ, এই সেগুন কাঠের থেকেও কিন্তু প্রচুর বনসম্পদ হয়। হ্যাঁ, এবং সেই কাঠগুলো যদি আমাদের না লাগাই, তাহলে আমরা কিন্তু আমাদের আসবাবপত্র ঠিক মতো করতেই পারবো না। তাই একটু আমাদের বলুন না যে কি ধরনের জমিতে কৃষি বনায়ন গড়ে তোলা যেতে পারে। কৃষি বনায়ন এখনো যে সুযোগ আপনার কথা থেকে উঠে আসলো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন ধরা যেতে পারে যে 18% মানে বন রয়েছে, যেখানে আমাদের ভারতবর্ষের গড় হচ্ছে 21%। তা এখনো অনেকটাই সুযোগ আছে মানে বনায়নকে বাড়িয়ে নিয়ে যাওয়ার। তো সেক্ষেত্রে কি ধরনের জমিতে এই কৃষি বনায়ন বনায়ন কিন্তু অ্যাকচুয়ালি একেবারে নিচু জমিতে কথা যদি ধরি, যেমন যদি ধরি আমি ধানের জমিতে কথা, যে ধানের জমিতে যে বনায়ন গড়ে যাবে কিনা, সেখানে কিন্তু এই ধরনের বনায়ন গড়ে যাবে না। কিন্তু সেখানে আমি একটা জিনিস বলতে চাইছি, যেমন ধানের আল রয়েছে, সেই ধানের আলের ভিতরে যদি আমি অড়হর ডালের চাষ করি, আচ্ছা, হ্যাঁ, সেটাও কিন্তু অন্য ধরনের বনায়ন। অড়হর ডালের চাষ করলে কি হবে, সেই আলটাকে ব্যবহার করা হলো, আর একটা ফসল উৎপাদন করার জন্য কৃষকরা একটা সুযোগ পাবেন। এবং এই যে ডাল আমরা লাগাবো, তার থেকে পাতা পড়বে, সেই পাতার থেকে কিন্তু জমির উৎপাদন ক্ষমতা বাড়বে। এছাড়াও যে সমস্ত পাহাড়ি জায়গা আছে, মানে উঁচু জায়গা আছে, ঠিক পাহাড়ি জায়গা না হলেও, কৃষি বনায়ন বলতে এক্ষেত্রে আমরা শুধুমাত্র বৃক্ষরোপণকে বোঝাবো না, যে বৃক্ষ ছাড়াও লতা পাতা দিয়েও বনায়ন হতে পারে। হ্যাঁ, যেমন ধরুন আমি বলছি, যেমন ধরুন একটা কলা বাগান হলো, এবং কলা বাগান তো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন হুগলি এবং নদিয়া। নদিয়াতে তো ভীষণ রকম ভাবে কলা চাষ করা ঘটেছে। হ্যাঁ, এবং কলাতে সবচেয়ে বড় যে অসুবিধা হয়, যখন ঝড় ওঠে তখন কলা গাছ কিন্তু ভেঙে যায়, এবং কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবং সেই জন্য এই যে কলা গাছটাকে বাঁচানোর জন্য, এটা তো ঝড়টাকে থামানো তো যাবে না কখনোই না, কিন্তু এই কলা বাগান, ধরুন কোনো কৃষক ভাইয়ের 1 হেক্টর জমি আছে, তার চারদিকে যদি কোনো গাছ লাগিয়ে দেওয়া যায়, যেমন আকাশমণি বলে একটা গাছ
আজকাল বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রচুর লাগানো হচ্ছে। এই আকাশমণি গাছটা যদি লাগিয়ে দেওয়া যায় চারদিক থেকে কিছুটা গ্যাপ রেখে, যাতে ছায়া না পড়ে, তাহলে কিন্তু যখন বাতাস আসবে সে বাতাসের বেগকে প্রশমিত করতে পারবে এই গাছগুলো, এই আকাশমণি গাছ। তখন কিন্তু আমাদের এই কলা বাগানটা আর ভাঙবে না, মানে কলা গাছটা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। এবং যে এখানে আমাদের আমের গাছ লাগানো হয়, প্রচুর আম গাছ লাগানো হয়েছে, প্রচুর লিচু গাছ লাগানো হচ্ছে, এবং তার মাঝে মাঝেও কিন্তু বৃক্ষরোপণ করা সম্ভব। সেটা কিরকম? যেমন ধরুন, কলার বাগানের ভিতরে বা আম বাগানের ভিতরে যদি 10 মিটার বাই 10 মিটার করা হয়, এবং তার মাঝখানে একটি করে গাছের লাইন দেওয়া যেতে পারে। এই গাছের সুবিধা হচ্ছে, এই গাছের যেমন গামাই গাছ কিন্তু সফট উড বলা হয়। হ্যাঁ, কি মানে কৃষকরা পশ্চিমবাংলায় প্রচুর লাগিয়ে থাকে, যার থেকে ও কিন্তু প্রচুর আসবাবপত্র তৈরি করা যায়। গামাই গাছের সাথে সেগুন গাছের তফাৎটা হচ্ছে, সেগুন গাছ হতে যেমন 30 থেকে 40 বছর সময় লাগে, কিন্তু গামাই গাছ করতে কিন্তু 15 থেকে 16 বছর মাত্র সময়, মাত্র অর্ধেক সময় কিন্তু হয়ে যায়। এবং একটা হিসাব আমি বলছি যে একটা গামাই গাছ থেকে প্রায় 3000 কিউবিক ফুট পর্যন্ত হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এবং সেইখানে কিন্তু এই যে গামাই গাছের লাইনটা যদি আমরা ওই আম বাগানের ভিতরে, ওই লিচু বাগানের ভিতরে আমরা দিতে পারি, তাহলে একটা আলাদা আর্থিক শ্রীবৃদ্ধির একটা পথ কিন্তু তৈরি হয়ে গেল জিনিসটা। এবং এছাড়া যে আবহাওয়াকে ঠিক রাখার জন্য তো জিনিসটা রয়েছে। তা এই তো আমরা জানলাম যে মোটামুটি ভাবে কি কি প্রকারের কৃষি বনায়ন হতে পারে। এছাড়া আর কিছু? আরো অনেক কিছু আছে। যেমন ধরুন, প্রথমে আমি বলবো এগ্রি সিলভিকালচার মানে যে ধরনের গাছ আমরা লাগাবো, হ্যাঁ, কৃষকদের চাহিদা মতো বা ওই অঞ্চলের মতো করে। হ্যাঁ, যেমন দার্জিলিং অঞ্চলে যেরকম ঠান্ডা জায়গায় যে ধরনের গাছ লাগাবো, সেটা বাঁকুড়া পুরুলিয়াতে লাগাবো না, সেরকম হবে না। তো সেইখানে যদি আমি লাগাই, ওইখানে আমাদের দূরত্ব রেখে, যেমন প্রতি হেক্টরে 200 থেকে 400 গাছের বেশি কিন্তু আমি লাগাবো না, এবং তার ভিতরে বিভিন্ন ধরনের খাদ্যশস্য আমাদের উৎপন্ন করতে পারি। যেমন ডাইরেক্ট সিডেড রাইস আমরা করতে পারি, ধান লাগাতে পারি, ভুট্টা লাগাতে পারি, এবং আমরা গমের চাষ করতে পারি। হ্যাঁ, এবং আমরা বিভিন্ন তৈলবীজ করতে পারি, তিলের চাষ এখানে হয়ে থাকে, বাদামের চাষ এখানে হয়ে থাকে, সেইগুলো কিন্তু করতে পারি। আদা হলুদ যদি বলি, তখন কিন্তু ওই নামটা একটু আলাদা হয়ে যায়। তখন নামটা হয়ে যায় যে উদ্যান জাতীয় ফসল। আচ্ছা, উদ্যান জাতীয় ফসলের সাথে বৃক্ষরোপ, তখন এইভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে উদ্যান জাতীয় ফসলের ভিতরে পড়ে যাচ্ছে আদা হলুদ। হ্যাঁ, এবং এছাড়াও আর একটা জিনিস কৃষকরা ভীষণভাবে লাগিয়ে থাকেন, সেটা হচ্ছে আনারস। মানে ধরুন দুদিকে সারি তো রয়েছে, ধরুন একটা গাছের সাথে আর একটা গাছের দূরত্ব যদি কেউ 10 মিটার করে দেয়, এবং তার মাঝখানে যে জায়গাটা পেল, সেই জায়গাটাতে কিন্তু আনারস লাগানো যেতে পারে। এবং সেখান থেকে কিন্তু প্রচুর, মানে একটা গাছ হতে তো মিনিমাম, মানে খুব কম করেও হলো 10 বছর একজন কৃষককে অপেক্ষা করতে হয়। সেই 10-15 বছরে কিন্তু তার জমি থেকে কিছু উৎপাদন করার জন্যে আনারস লাগানো যেতে পারে। আনারস তো 1 বছরের ভিতরেই ফলন দিতে শুরু করবে। সুতরাং এরকম ভাবে চিন্তা করতে হবে। তার মানে ভাবতে হবে যে এই যে একটা বনায়ন তৈরি করতে গেলে, বনায়নটা যেহেতু দীর্ঘমেয়াদী, বনের যে মানে ফসলের কথা বলি, যদি গাছ বা বৃক্ষের কথা বলি, সেটা একটা দীর্ঘমেয়াদী ফসল, মানে অনেক বছর লাগে পরিণত গাছ হতে। তো সেই ফাঁকা জায়গাগুলো আমরা কৃষির কাজে যখন ব্যবহার
করছি এবং কৃষিজ ফসল তুলে নিচ্ছি তার মাঝখান থেকে, তখন আমরা খুব সহজেই এটাকে কৃষি বনায়ন হিসেবে চিহ্নিত করতে পারি। কৃষি বনায়ন হিসেবে চিহ্নিত করা যায়। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে একটা দেখা যাচ্ছে যে কৃষিজ ফসলের সঙ্গে যেমন আমরা কৃষি বনায়ন গড়ে তুলতে পারি, ঠিক তেমনি ঘাস এর সঙ্গে আমরা, যেটা আপনি বলছিলেন যে বিভিন্ন রকম ভাবে যদি ভাগ করেন। না, আর একটা জিনিস আমি বলতে চাইছি, যেমন গ্রাম বাংলায় প্রায় সবার বাড়িতেই দেখা যায় পুকুর আছে। আচ্ছা, পুকুরে সে মাছ চাষ করে, কিন্তু পুকুর পাড়গুলোতে কিন্তু কোনো কিছু লাগায় না, অনেক সময় কিছু লাগায় না। যেমন পুকুর পাড়গুলো অনেক সময় ফাঁকা থেকে যায়, অনেক সময় ফাঁকা থাকে, সেই পুকুর পাড়গুলোতে কিন্তু কলা গাছ লাগাতে পারে, কলা গাছ পাতে, বা বিভিন্ন ধরনের কচু জাতীয় ফসল লাগাতে পারে। হ্যাঁ, এবং সেটাকে আমরা বলবো কিন্তু অ্যাকোয়া কালচার, অ্যাকোয়া কালচারের সাথে সিলভিকালচার করা আর কি। হ্যাঁ, বা গামাই গাছও লাগানো যেতে পারে। এবং অনেক মাছ আছে, হ্যাঁ, অনেক মাছ আছে, যেমন যেসব মাছের শুধু ওই পাতা দিয়ে চলে, হ্যাঁ, শুধু পাতা দিয়ে চলে, মানে রুই কাতলা না, রুই কাতলা ছাড়া আরো এক্সোটিক মাছ আছে, সেগুলো কিন্তু ওই কলা পাতাগুলো খায় বা হাইব্রিড নেপিয়ারের পাতাগুলো খায়। কিন্তু সেইগুলো যদি তারা চাষ করে পুকুরে, তার পাতার জন্য তাকে কিন্তু দূরে যেতে হবে, সে দূরে যাওয়ার দরকার নেই। আর একটা জিনিস হয় যে পুকুর পাড় অনেক সময় কিন্তু বৃষ্টির জলে ভেঙে যায়, ঠিক বলেছেন, ভেঙে যায়, এবং পুকুর পাড়টাকে ঠিকভাবে রাখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের এই ধরনের বনজ সম্পদ তৈরি করা যেতে পারে, বা ফল জাতীয় গাছ লাগানো যেতে পারে। একসময় আমরা দেখেছি পুকুর পাড় এরকম, যখন বললেন যে পুকুরের চারধারে সুপারি গাছ, নারকেল গাছ লাগিয়ে দেওয়া, তো এই তাতে করে পাড়টা যেহেতু ওদের ফাইবারাস রুট সিস্টেম, তো ওরা ধরে রাখে, তো মাটিটাকে, সেক্ষেত্রে মাটি ভাঙন, পাড়ের ভাঙনটা কম হতো। এখন আপনি ঠিক কি বলতে চাইছেন? হ্যাঁ, পাড়ের ভাঙনটা কম, দুটো জিনিস এখানে আছে। একটা হচ্ছে পাড়ের ভাঙনটা কমাতে হবে, হ্যাঁ, এছাড়া যে ওই পাড়টাকে ব্যবহার করে আর একটা ফসল উৎপাদন করার যে উপায় কিন্তু এই ধরনের কৃষি বনায়নের ভিতরে রয়েছে। যেমন কেউ যদি বাঁশ লাগিয়ে দেয়, হ্যাঁ, বাঁশ লাগিয়ে দেয়, বাঁশও কিন্তু হতে খুব বেশি দিন সময় লাগে না, 5 থেকে 7 বছরের ভিতরে বাঁশ কিন্তু প্রচন্ড দাম, বাঁশের খুব দাম। সেই বাঁশটাও কিন্তু লাগিয়ে দিলে কিন্তু ভাঙনটা রোধ হয়ে যাবে। কারণ বাঁশের যে ব্যাম্বু মিশন প্রকল্প, নতুন করে ব্যাম্বু মিশন প্রকল্প রয়েছে, এর থেকে অনেক সহায়তা চলে আসতে পারে, এর থেকে অনেক সহায়তা চলে আসে। এবং এটা ছাড়াও আর একটা জিনিস হচ্ছে, যেমন বিভিন্ন ঔষধি গাছ, আচ্ছা, যেগুলো মেডিসিনাল ভ্যালু রয়েছে। আমি একটা উদাহরণ দিই, যেমন লেমন গ্রাস। হ্যাঁ, লেমন গ্রাসের ভিতরে নানা রকমের কসমেটিক্স জন্য ব্যবহার করা হয় লেমন গ্রাসের যে এক্সট্রাক্টগুলো, বা পাঁচুলিক গাছ আছে, যেইগুলো কিন্তু বৃক্ষ সৃজনের সাথে সাথে মাঝখানে কিন্তু লাগানো যেতে পারে। তাতে সেটাকে আমরা বলবো মানে বৃক্ষ প্লাস ঔষধি গাছের সংমিশ্রণ। ঠিক, এটাতেও কিন্তু কৃষকরা অনেক উপকৃত হবেন, লাভবান হবেন। হ্যাঁ, আচ্ছা, একটা কথা আরো আপনার কাছে বুঝে নিতে চাই, এই যে অনেক সময় বলা হয় যে শিল্প কৃষি বনায়ন, এটাকে ঠিক কিভাবে আপনি? শিল্প কৃষি বনায়ন মানে এখন এটাকে বলবে শিল্পের জন্য যে বনগুলো লাগে, শিল্পের জন্য যে বন লাগে, সেই বনটা হচ্ছে আমাদের কি বন, যে বন থেকে কাগজ তৈরির কাঁচামাল পাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ, সেটা কিন্তু ডাইরেক্ট মানে যেসব মিল বা কাগজ তৈরির মিল রয়েছে সেইখানে কিন্তু চলে যাবে। হ্যাঁ, এবং সেইখানে কিন্তু পপলার বলে এক ধরনের গাছ আছে, পপলার বলে। হ্যাঁ, এটা পাঞ্জাবে খুব লাগায়। পাঞ্জাবে কিন্তু এটা ধান জমির আলে লাগাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আল লাগাচ্ছে, এবং খুব বেশি দিন সময় দেয় না এরা 3-4 বছর সময় দিয়ে কিন্তু পপলারটা কেটে দেয়। কারণ এখান থেকে কিন্তু ওই কাঠের উৎপাদনের জন্য কাটবে না, এরা ওই পপলারগুলোকে চিরে ওরা পাল্প বার করবে, পাল্প বার করে ওরা কিন্তু দিয়ে দেয় ওদের মিলে, কাগজের মিলে। হ্যাঁ, ঠিক, হ্যাঁ, যেটার থেকে এইটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল, মানে শিল্পের সাথে
শিল্পের জন্য, হ্যাঁ, শিল্পের জন্য সৃজন যেগুলো বড় রয়েছে, সৃজন করা দরকার। তাহলে শিল্পের জন্য যে আমরা বনসৃজন করছি, তো সেখানে আমরা বলতে পারছি সেটাকে যে শিল্প, কৃষি, বনায়ন। শিল্প, কৃষি, কৃষি বনায়ন, বেশ। হ্যাঁ। তা আমরা যদি পশ্চিমবঙ্গের কথা যখন আমরা ভাববো, তখন পশ্চিমবঙ্গের এই কৃষি বনায়নের কথা যে পরিকল্পনা আমরা নেব, তো তার আপনি কি বলবেন যে তার ভবিষ্যৎ পরিকল্পনাটা ঠিক কিরকম হতে পারে, মানে কি কোথায় কোথায় সেই সুযোগ রয়েছে? কৃষি আমাদের পশ্চিমবাংলায় কিন্তু অনেক জায়গায় এই কৃষি বনায়ন তৈরি করার সুযোগ রয়েছে। হ্যাঁ, যেমন এই বারুইপুর অঞ্চলে যেমন খুব পেয়ারা গাছ লাগানো হয়। পেয়ারা গাছ লাগানো হয়। পেয়ারা গাছও কিন্তু যখন ঝড় ওঠে, যখন জোরে বাতাস হয়, পেয়ারা গাছের ডাল ভেঙে যায়। হ্যাঁ, সেইখানে পেয়ারা গাছের ডালের মানে যে বাগানটা পেয়ারা গাছ করা হলো, তার চারদিকে কিন্তু বনায়ন তৈরি করা যেতে পারে। না, ইদানিংকালে আপনি যখন এই ঝড়ের কথাটা বলেছেন, ইদানিংকালে বোধহয় বিষয়টা বেশি করে ভাবার সময় এসছে শ্রোতা বন্ধুরা, কারণ যখন আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তন ঘটছে, সেই সঙ্গে কিন্তু আমাদের এই ধরনের যে হঠাৎ করে ঝড় আসা বা বেগে বাতাস বয়ে যাওয়া, এগুলো বাড়ছে, এবং তার ফলে স্বভাবতই আমাদের এই যে ফল ফসারি গাছগুলোতে একটু কিন্তু ঝুঁকি থেকে যাচ্ছে। তাতে যদি কোনো ধরনের আমরা একটা প্রোটেকশন তৈরি করতে পারি, এটা আলাদা করে বাড়তি, এবং সেটা বনায়নের মধ্য দিয়ে, সেটা বনায়নের ভিতর দিয়ে, এবং তাতে একটা জিনিস হবে, তার ফলের গাছগুলো বাঁচবে। অন্যদিকে সেই বন থেকে 10 থেকে 12 বছর পরে সেই বন থেকে কিন্তু সে অনেক উৎপাদন করার, আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি করার সুযোগ কিন্তু পাবে। তাহলে এখানে আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারছি যে কৃষির সঙ্গে যদি আমরা এই বনায়নকে মিলিয়ে নিই, এবং কৃষির পাশাপাশি যদি আমরা বন তৈরি করার সুযোগ যখন যেখানে যেমন আছে, সেটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু আখেরে আমাদেরই লাভ। এবং যে সমস্ত কৃষক ভাই এটা করতে পারবেন, তারা কিন্তু সত্যিই লাভবান হবেন, এবং আপনার একটা বাড়তি রোজগারের জায়গা তৈরি হবে, এবং এই বন থেকে গাছ বিক্রি করার মধ্য দিয়ে আপনি কিন্তু একটা আলাদা করে একটা অর্থ যেটা আপনি বিক্রির মাধ্যমে আপনার উপলব্ধ করবেন, এবং সেটা আপনার সংসারে কোনো ভালো কাজে নিশ্চয়ই আপনি লাগাতে পারেন। তাহলে বন্ধুরা, আমাদের হাতে সময় তো আজকে আর বেশি নেই।